নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। আমি আমার আজকের ভিডিওতে দেখাবো যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড লিখে নেওয়ার পরে বাংলা শিক্ষা পোর্টালে আপনি কিভাবে অনলাইনে মার্কসগুলো এন্ট্রি করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই হচ্ছে একটা স্কুলের SMS পোর্টাল। আমি খুলে নিয়েছি। এখানে দেখুন একটা নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে HPRC হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এটা কিন্তু অ্যাড হয়েছে, আগে এটা কিন্তু ছিল না। এবং এর আন্ডারে বেশ কিছু যে অপশানগুলো এসছে, যেটা হচ্ছে ফরম্যাটিভ এসছে, সামেটিভ এসছে, লার্নিং পার্সপেক্টিভ যেটাকে LPCD বলা হচ্ছে সেটা এসছে, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম BCO এসছে, এবং DPLS এগুলো সব এসছে, যেগুলো আগে কখনোই ছিল না। আমরা আগে ফরম্যাটিভ এবং সামেটিভ এই দুটো অপশানই পেতাম, এবং আমরা সেগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করলেই আমাদের কিন্তু মার্কস এন্ট্রিগুলো হয়ে যেত। এখন কিন্তু সেটা আর হচ্ছে না। এক্ষেত্রে HPRCর নতুন একটা অপশান কিন্তু অলরেডি লাইভ চলে এসছে, ঠিক আছে। এবং এই HPRCটা কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এবং ক্লাস 9-10-এর জন্য কিন্তু এখানে আলাদা সামেটিক ফরম্যাটিক মার্কস এন্ট্রির ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তাই HPRCটা মনে রাখবেন শুধুমাত্র ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। এবং আমি যে স্কুলেরটা আমি দেখাবো এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল। যা হাই স্কুলে যারা মার্কস এন্ট্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলে রাখি, আমি যদিও 4 অবধি দেখাবো, কিন্তু 6, 7, 8 বা 5, 6, 7, 8 কিন্তু একই রকমই হবে, শুধু সাবজেক্টগুলো আলাদা বা বেশি, সাবজেক্টগুলো বেশি। এর বাইরে কিচ্ছু না, বাকি সবটাই একই। আপনি যদি হাই স্কুলের টিচার হন, এই ভিডিও দেখছেন, আপনারও কিন্তু কাজে লাগবে নিঃসন্দেহে। এবার মার্কস এন্ট্রি করার আগে আমি আপনাদের কয়েকটা ব্যাপারে ওয়াকিবহাল করে নিতে চাইছি, কেননা আপনি যদি প্রত্যেকটা স্টেপ ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু আপনি মার্কস এন্ট্রি আপনার হবেই না, করতেই পারবেন না। তাই ফার্স্ট কাজ আপনার কি রয়েছে একটু দেখে নিন। দেখুন, হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড 2025, যেটা অনলাইন মার্কস এন্ট্রি যখন আপনি SMS পোর্টালে করবেন তখন আপনাকে দুটো কাজ অবশ্যই করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ, এবং সেই ল্যাঙ্গুয়েজ সেট আপের আন্ডারে দুটো অপশান থাকবে, একটা হচ্ছে স্কুল ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। আপনাকে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ সেট আপই আপনাকে কিন্তু প্রথমেই করে নিতে হবে। এবং তারপরে যেটা করতে হবে, এক্সাম কপি অ্যালোকেশান। অর্থাৎ কিনা যদি আপনার স্কুলের টিচার সংখ্যা অনেক বেশি থাকে এবং সাবজেক্ট ওয়াইজ আপনি টিচারদের দায়িত্ব দিতে চান, তাহলে আপনাকে টিচার অ্যালোকেশানটা আগে করে নিতে হবে। ওটা কিন্তু পরে করা যাবে না, আগে করতে হবে। এবং এই টিচার অ্যালোকেশান আপনি কিভাবে করবেন তার ভিডিও আমার ইগল একাডেমির চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দয়া করে দেখে নেবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিয়ে আপনি টিচার্স অ্যালোকেশানটা করে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ সেট আপটা আমি দেখিয়ে দেবো, যদি এখানে বুঝতে প্রবলেম হয়। ল্যাঙ্গুয়েজ সেট আপের ডিটেলস ভিডিও কিন্তু আমার দেওয়া আছে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল উভয়ের জন্য। ইগল একাডেমির চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখুন প্রথমেই রয়েছে ল্যাঙ্গুয়েজ সেট আপ। আমি ল্যাঙ্গুয়েজ সেট আপে ক্লিক করব। দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপের আন্ডারে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্কুল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজের রিপোর্টটাও আপনি দেখে নিতে পারেন। তো আপনাকে কিন্তু স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজ সেট আপ আগে করে নিতে হবে মার্কস এন্ট্রি করার আগে। এবার আপনি যদি বলেন যে আমার অলরেডি ল্যাঙ্গুয়েজ সেট আপ আগের বছর করেছিলাম, লাস্ট ইয়ার যখন আমি মার্কস এন্ট্রি করি তখন করা ছিল, এবার আপনাকে বলে রাখি যে আপনি যতবার মানে প্রত্যেকটা অ্যাভালুয়েশন 1, 2, 3 অ্যাভালুয়েশনগুলো যখন আপনি ফিল আপ করতে বসবেন, আপনাকে কিন্তু প্রত্যেকবারই ল্যাঙ্গুয়েজ সেট আপটা করে নিতে হবে। যদি না করেন তাহলে কী হবে, দেখুন এই যে স্কুলটা খোলা রয়েছে, ল্যাঙ্গুয়েজ সেট আপ লাস্ট ইয়ার করা রয়েছিল, সমস্ত মার্কস এন্ট্রি ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার। এবার দেখুন যদি আমি ল্যাঙ্গুয়েজ সেট আপ না করে মার্কস এন্ট্রি করতে যাই, ধরুন মনে করুন HPRCতে গেলাম, ফরম্যাটিভে গেলাম, দেখুন ফরম্যাটিভে মার্কস এন্ট্রির জায়গায় চলে এসছে মিডিয়াম বেঙ্গলি, ক্লাসটা আমি 1 সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সাবজেক্ট সিলেক্ট করেছি, সাবজেক্ট এসছে মাত্র 3খানা, এখানে কিন্তু বাংলা ইংরেজি আসেনি। তার মানে আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপ যদি করা থাকতো তাহলে অবশ্যই সাবজেক্টগুলো আসতো, যেহেতু করা নেই আপনার সাবজেক্টেই আসবে না। সুতরাং আপনি যদি ল্যাঙ্গুয়েজ সেট আপ না করে আপনি যদি মার্কস এন্ট্রি করতে যান এবং বাংলা ইংরেজি না করেই যদি আপনি সাকসেসফুলি মার্কসটা এন্ট্রি করে দেন, 15 মিনিট পরে যখন আপনি ফরম্যাটিভ থেকে সামেটিভে যাবেন তখন কিন্তু মার্কসটা এন্ট্রি হবে না, ডিউ টু বাংলা ইংরেজি যেহেতু আপনার মার্কসটা এন্ট্রি করা নেই। তাই ল্যাঙ্গুয়েজ সেট আপ ইউ হ্যাভ টু ডু ফার্স্ট, আপনাকে প্রথমে করতেই হবে, ঠিক আছে। এবার চলে যাই ল্যাঙ্গুয়েজ সেট আপে। দেখুন স্কুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, সমস্ত কিছুই করা রয়েছে, ল্যাঙ্গুয়েজ সেট আপে নতুন কিছু করার নেই আপনাকে শুধু জাস্ট আরেকবার সেভ করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখুন ল্যাঙ্গুয়েজ সেট আপে এসেছি, এবার বেঙ্গলি সিলেক্ট করলাম। এবার তৃতীয় শ্রেণীর জন্য ল্যাঙ্গুয়েজ সেট আপটা করবো, সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা, সার্চ করার সাথে সাথে অপশানগুলো চলে আসবে, আপনাকে বেঙ্গলি এবং ইংলিশে টিক দিয়ে দিতে হবে, যে চেকবক্স রয়েছে। আবার সেভ বাটনে ক্লিক করবেন, এটাও সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আমার রইল বাকি ক্লাস 4, ক্লাস 4-এ গেলাম, সার্চ করলাম, সার্চ করার পরে আবার বেঙ্গলি
এবং ইংলিশে একইভাবে টিক দিয়ে দেবো এবং সেভ বাটনে ক্লিক করে নেব। এবার আমার কিন্তু সাবজেক্ট ওয়াইজ যে ল্যাঙ্গুয়েজ সেটআপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছি স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে আসার পর মিডিয়ামটা সিলেক্ট করব, ক্লাস সিলেক্ট করব এবং সেকশন সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করলে সমস্ত স্টুডেন্টের ডিটেলটা কিন্তু আমার চোখের সামনে চলে আসবে দেখুন। এবং প্রত্যেকেরই কিন্তু সাবজেক্টগুলো বেঙ্গলি ইংরেজিতে কিন্তু নীলের উপরে সাদা একটা গোল দাগ রয়েছে, তার মানে চেক করা রয়েছে। এবার আমাকে কী করতে হবে, শুধুমাত্র সেভ বাটনে ক্লিক করে নিতে হবে। এবার সেভ বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস 1-এর যে স্টুডেন্ট সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ওটা কিন্তু আমার কিন্তু সেট আপ হয়ে গেল। এবার ক্লাস 2-তে গেলাম, একইভাবে 4টা ক্লাসেরই কিন্তু আমার করে নিতে হবে ল্যাঙ্গুয়েজ সেট আপটা। হাই স্কুলের ক্ষেত্রে আপনার 6 থেকে 8, প্রাইমারির ক্ষেত্রে 1 থেকে 4 বা 1 থেকে 5 আপনাকে কিন্তু স্টুডেন্ট সাবজেক্ট ল্যাঙ্গুয়েজটা করে নিতে হবে এভাবেই। দেখুন ল্যাঙ্গুয়েজ সেট আপ করার পরে আমি এবার মার্কস এন্ট্রিতে যাব। এবার মার্কস এন্ট্রি করার সময় দেখুন এখানে কিন্তু দেখুন আগে দেখিয়েছিলাম যে শুধুমাত্র আর্ট এডুকেশন, হেলথ অ্যান্ড ম্যাথামেটিক্স আসছিল, কিন্তু বাংলা ইংরেজি আসছিল না। এবার কিন্তু ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বেঙ্গলি ইংলিশ চলে এসছে। ল্যাঙ্গুয়েজ সেট আপটা আমার হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে এক্সাম কপি অ্যালোকেশন। এবার ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার আপনি সিলেক্ট করতে পারেন। এবার এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এর একাধিক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা যদি এক্সাম কপি অ্যালোকেশন কীভাবে করতে হয় আপনারা দেখতে চান, অবশ্যই আমি চ্যানেলে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখে নেবেন। এক্সাম কপি অ্যালোকেশনটা করে নেবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেট আপ, দেন এক্সাম কপি অ্যালোকেশন, এবং সেটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি মার্কস এন্ট্রিতে যাবেন। এবার HPRCতে আমি গেলাম এবং আরসিতে যাওয়ার পর দেখুন প্রথমে ফরম্যাটিভ, সামেটিভ, তারপর পরপরগুলো রয়েছে। এর মধ্যে শেষে যেটা রয়েছে DPLS, এটা কিন্তু এখনই হবে না, এটা বছরে একবার। তাই আপনার ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ শেষ হওয়ার পরে কিন্তু আপনি DPLS অপশানটা এনাবেল পাবেন। এখন কিন্তু ডিজেবল রয়েছে, তখনই আপনি কিন্তু বছরের শেষে একবার সেটা আপনি ফিল আপ করতে পারবেন। এবার দেখা যাক ফরম্যাটিভ মার্কস এন্ট্রিটা কীভাবে হবে। এবার আমরা ফরম্যাটিভ মার্কস এন্ট্রি শুরু করব। ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনাকে HPRCর যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই তার আন্ডারে বেশ কিছু অপশান আসবে। প্রথমে যেটা রয়েছে ফরম্যাটিভ, সেই ফরম্যাটিভ অপশানে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর ফরম্যাটিভ মার্কস এন্ট্রির জায়গাটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনি এখানে ক্লাসটা সিলেক্ট করে নেবেন। তারপরে সাবজেক্ট দেখুন অল সাবজেক্ট চলে এসছে। প্রথমে রয়েছে আর্ট অ্যান্ড এডুকেশন, সিলেক্ট করে নেবেন। তারপরে টার্মস যেটা রয়েছে এভ্যালুয়েশন 1 এবং সার্চ বাটনে ক্লিক করে নেবেন। সার্চ বাটনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখুন তার নিচে ঠিক আপনার যত স্টুডেন্ট রয়েছে সমস্ত স্টুডেন্টের ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। এবং এখানে লক্ষণীয় যেটা ব্যাপার রয়েছে যে F1A, F1B এবং F1C আপনার 3টে কিন্তু ফরম্যাটিভ আপনাকে ফিল আপ করতে হবে। এবার এই যে 3টে রয়েছে এই 3টের ব্যাপারে একটু ডিটেলস প্রথমে বুঝে নেওয়া খুব দরকার রয়েছে। এবারের যে মূল্যায়ন, যেটা প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মাধ্যমে যে মূল্যায়নটা হচ্ছে, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে না বুঝে নিয়ে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু মার্কস এন্ট্রি করবেন না। এবার মনে করুন আপনার যদি স্টুডেন্ট কম থাকে তাহলে আপনি বেঁচে গেলেন, খুব ইজিলি হয়তো মার্কস এন্ট্রিগুলো হয়ে যাবে। কিন্তু আপনার যদি 40 এবাভ স্টুডেন্ট থাকে প্রাইমারি সেকশানে, আর যদি হাই স্কুল হয় তাহলে তো আপনার অবস্থা খুবই খারাপ। কেননা মার্কস এন্ট্রিটা এত বেশি কমপ্লিকেটেড করে দিয়েছে যে আপনি একার পক্ষে কিন্তু মার্কস এন্ট্রি আর করে নেওয়া সম্ভব নয়। আর যদি বা সম্ভব হয় তাহলে আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে, অনেক ধৈর্যবান হতে হবে এবং অনেক ধৈর্য সহকারে আপনাকে কিন্তু মার্কস এন্ট্রি করতে হবে। এবং কোনো সাইবার ক্যাফে কিন্তু আপনার মার্কস এন্ট্রি করবে না, আমি লিখে দিতে পারি। তো তাই আপনাকে একটু বুঝে নিতে হবে আগে, এবং বুঝে নেওয়ার জন্য আপনার প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড যেটা রয়েছে সেই কার্ডটা আপনাকে অবশ্যই আগে ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার আগে অবশ্যই আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে যে এই প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ডের প্রত্যেকটি পেজে কি রয়েছে এবং কিভাবে তা ফিল আপ হবে, গ্রেডেশন কিভাবে দেবেন, সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে। যদি সম্ভব হয় আমার ভিডিওটা একবার দেখে নেবেন এবং কিছু স্ক্রিনশট করে কিছু রেখে দেবেন, কেননা সেগুলো মার্কস এন্ট্রি করার সময় কাজে লাগবে। এবং যদি সম্ভব হয় আপনার যে স্টাফ রয়েছে, যারা অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, যাদের নামে আপনি অ্যালোকেশন করেছেন, তাদেরকে নিয়ে একটা মিটিং করুন এবং তাদেরকে ভালো করে আগে ট্রেনিং দিন যে কীভাবে মার্কস এন্ট্রিগুলো হবে। এবং অবশ্যই প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ডে সুন্দর করে সেগুলো লিখতে হবে ফার্স্ট, তারপরে কিন্তু অনলাইন হবে। ঠিক আছে? তো দেখুন প্রথম যেটা জ্ঞান গঠনকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ মূল্যায়ন ছিল, আমরা আগে যেটা করেছি ফার্স্ট ফরম্যাটিভ, সেকেন্ড ফরম্যাটিভ, থার্ড ফরম্যাটিভ করে আমরা কিন্তু মার্কসগুলো এন্ট্রি করে দিয়েছি। কিন্তু এবারের যে ফরম্যাটিভ এভালুয়েশনটা হচ্ছে সেটা কিন্তু আপনার প্রত্যেকটা ফরম্যাটিভকে 3টে ভাগে ভাগ করেছে।
দেখুন ফার্স্ট ফর্মেটিভের 3টে ভাগ রয়েছে, F1A, F1B, F1C, এবং প্রত্যেকটা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নিয়ে আপনার ফার্স্ট ফর্মেটিভ হচ্ছে, সেকেন্ড ফর্মেটিভ হচ্ছে মে, জুন, জুলাই নিয়ে, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নিয়ে আপনার থার্ড ফর্মেটিভ ফেজ কিন্তু হচ্ছে। তার মানে এই দাঁড়াচ্ছে প্রতি মাসে আপনাকে একটা করে ফর্মেটিভের পরীক্ষা নিতে হবে। F1A, F1B, F1C ফার্স্ট ফর্মেটিভের 3টে পরীক্ষা, এবং সেই পরীক্ষাগুলোর মার্কস আপনি মার্চ মাসের শেষে একসাথে 3 মাসের ফিল আপ করতে পারেন, অথবা প্রত্যেক মাসে আপনি একবার করে থার্ড উইকে আপনি ফিল আপ করে নিতে পারেন। কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে দেখুন, যে প্রত্যেক মাসে আপনাকে একবার করে ফিল আপ করতে হবে, বছরে 9 বার আপনাকে ফিল আপ করতে হবে, যেটা কিনা বছরে আপনাকে 3 বার ফিল আপ করতে হতো, এবং সময়সীমা দিয়েছি কি প্রত্যেক মাসের থার্ড উইকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং রেমিডিয়াল কেউ যদি ফেল করে যায়, যদিও আমরা সাধারণত ফেল করাই না, ফেল করানোর নিয়ম নেই, যদি তবুও ফেল করে যায়, আপনি কোনোভাবে পাস করাতে পারলেন না, তাহলে ওর একটা রিপিট পরীক্ষা নিয়ে নিতে পারেন, যেটাকে রেমিডিয়াল বলা যেতে পারে, সেটা ফোর্থ উইকে নিয়ে নিলেন, এবং সেভ অ্যাজ ড্রাফট যেহেতু করা আছে বা আনলক করে আপনি নাম্বারটা যে ফেল করেছিল তার চেঞ্জ করে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি ফর্মেটিভ মূল্যায়নের মোটামুটি নিয়মটা। এবার চলে যাই ম্যান অনলাইনের জায়গায়। দেখুন এখানে চলে এসছে প্রথমে আর্ট অ্যান্ড এডুকেশন, এবং এখানে ফুল মার্কস দেখাচ্ছে 10। এবার 10-এর মধ্যে আপনাকে মার্কস দিতে হবে। এখানে স্টুডেন্ট নেম চলে এসছে, প্রথম জানুয়ারি মাসের F1A এসছে, এবং F1B এসছে, F1C এসছে। এখানে নতুন একটা ব্যাপার দিয়েছে, যদি আপনি কাউকে অ্যাবসেন্ট দেখাতে চান, তাহলে এখানে যে চেকবক্সগুলো রয়েছে, চেকবক্সগুলো আনচেক করে দিলেই কিন্তু সে অ্যাবসেন্ট হয়ে যাবে স্টুডেন্ট। জানুয়ারির পরীক্ষাতে 9 পেয়েছে, ফেব্রুয়ারি যেটা F1B সেখানে কিন্তু সে অ্যাবসেন্ট ছিল, তাহলে আপনি এখানে টিকটা তুলে দিন, ও অ্যাবসেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার সাধারণত কেউ অ্যাবসেন্ট থাকে না, তাই এখানে মার্কস আপনাকে এন্ট্রি করে নিতে হবে। এবার আমি পরপর মার্কসগুলো এন্ট্রি করে নিচ্ছি। এবার এন্ট্রি করার আগে আমি আপনাকে আবার বলে দিই, আপনি কিন্তু প্রগ্রেসিভ রিপোর্ট কার্ডে আগে মার্কস এন্ট্রি করুন, এবং সেই মার্কসগুলো দেখে দেখে এখানে তুলুন, কারণ প্রগ্রেসিভ রিপোর্ট কার্ডটি বছরে 3 বার কিন্তু গার্জেনের কাছে যাবে, তাই আপনার দুটোর মধ্যে ম্যাচিং হওয়ার খুব প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে। তাই আপনি অবশ্যই দুটোকে ম্যাচ করে করান, আগে প্রগ্রেসিভ রিপোর্ট কার্ডে মার্কসগুলো তুলুন, এবং সেটা দেখে দেখে তারপরে এখানে তুলুন। পরের স্টুডেন্টের নাম্বার আমি দেখে দেখেই তুলছি, আমার যেহেতু প্রগ্রেসিভ রিপোর্ট কার্ড করা রয়েছে, সুতরাং আমার কোনো সমস্যা নেই, আমি ওগুলো দেখে দেখে মার্কসগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন আমার একটা মার্কস এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এবার আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে নেব। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লিখে দিচ্ছে ইয়োর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবল আফটার 15 মিনিটস। এবার আপনি এখানে ওকে করে বেরিয়ে আসবেন, আবার এখানে ক্লাস সিলেক্ট করবেন, আবার এখানে পরের যে সাবজেক্টটা বেঙ্গলিটা সিলেক্ট করে নেবেন, এবং টার্ম যেটা রয়েছে এভ্যালুয়েশন, এবং সার্চে ক্লিক করে আপনার পরের স্টেপটাকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে। এখানে কিন্তু রয়েছে দেখুন 20 মার্কস। এবার 20 মার্কসে আপনার যেভাবে দেওয়া রয়েছে আপনার প্রগ্রেসিভ রিপোর্ট কার্ডের ফরম্যাটিভ সেকশানে, সেটাকে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হিসাবে পরপর বসিয়ে নিয়ে এইভাবে প্রত্যেকটা ক্লাসের প্রতিটা সাবজেক্ট আপনাকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর ফাইনাল সাবমিট করতে পারেন। দেখুন ফাইনাল সাবমিট করার পর যে এডিট করা যায়, এটা আপনারা সবাই জানেন, যে হেডমাস্টার লগ ইন বা স্কুল লগ ইন থেকে আপনি কিন্তু যে কোনো মার্কস কিন্তু এডিট করতে পারেন। আপনি আপনার লগ ইন থেকে পারবেন না, যেহেতু টিচার এলোকেশন করার পর আপনি যদি মার্কসটা এন্ট্রি করেন, তাহলে আপনি হয়তো আপনার লগ ইন থেকে পারবেন না, কিন্তু হেডমাস্টার লগ ইন থেকে মার্কস এডিট করা যায়। তাই সেভ এজ ড্রাফট না করে আপনি ফাইনাল সাবমিট করে দিন। ঠিক আছে, এইভাবে প্রতিটা ক্লাস আপনার সাবমিট করার পরে ঠিক 15 মিনিট পর বা 15 থেকে 20 মিনিট পর আপনি আবার লগ ইন করুন। লগ ইন করার পর আপনি পরের যে সামেটিভ যে অ্যাভ্যালুয়েশন, সেই সামেটিভ অ্যাভ্যালুয়েশনে মার্কস এন্ট্রি আপনি করতে পারবেন। সামেটিভ মার্কস এন্ট্রি নিয়ে বিশেষ কিছু বলার নেই। সামেটিভ মার্কস আপনি আগে যেমনভাবে করেছেন ঠিক তেমনভাবে হবে। এবং এখানে দেখুন প্রথমে ক্লাসটা আমি সিলেক্ট করলাম, সাবজেক্টগুলো চলে এলো, প্রথমে সাবজেক্টটা সিলেক্ট করে নিলাম, এবং অ্যাফিলিয়েশন 1 সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করে নিলাম, স্টুডেন্ট নেম ডিটেলস চলে এলো। দেখুন এখানে কিন্তু 10 মার্কসের এক্সাম, এবং এখানেও আনচেক অপশানটা রয়েছে, যদি অ্যাবসেন্ট করতে চান আপনি এখানে চেকটা তুলে দেবেন, আনচেক করে দেবেন, অ্যাবসেন্ট হয়ে যাবে। তো এখানে দেখুন 10 মার্কসের এক্সাম রয়েছে, আপনি সাবজেক্ট ওয়াইজ পরপর মার্কসগুলো বসিয়ে নিয়ে যাবেন। ধরুন এখানে আমি বসিয়ে দিলাম, যা পেয়েছে আমার ডেটা অনুযায়ী সেটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করে নিলাম। এইভাবে আপনাকে এখানেও তাই, ইয়োর ডাটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবল আফটার 15 মিনিটস। আপনি ওকে বাটনে ক্লিক করে এইভাবে আপনার সামেটিভ অ্যাভ্যালুয়েশনের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বিষয়ের মার্কস ধীরে ধীরে এন্ট্রি করে নেবেন, এবং এন্ট্রি করে নেওয়ার 15 মিনিট পরে আপনি তারপরের যেটা অপশান রয়েছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন বা LPCD আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। দেখুন সামেটিভ মার্কস এন্ট্রি করার পরেও আপনি করে নিতে পারেন পরের স্টেপটা। এবার 15 মিনিট ওয়েট করলে আপনি মার্কসগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এবার HPRCতে গেলাম। এবার আমি কিন্তু ফিল আপ করবো যেটা
মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন বা এলপিসিডি। এটা কিন্তু খুব খুব কমপ্লিকেটেড, মানে এটা আপনি শুধু এইটার জন্যই আপনার কোনো সাইবার ক্যাফে আপনার কাজটা কিন্তু করবে না। যদি আপনার স্টুডেন্ট বেসটা 40 এবাভ হয়, এক একটা ক্লাসে 10 জন 12 জন করে থাকে, তাহলে আপনাকে এত পরিমাণে লিখতে হবে, সেই লেখাটা কিন্তু আপনার কোনো সাইবার ক্যাফে করবে না, এবং করলেও ভুলভাল করবে এবং আপনার কাছে অনেক টাকা ডিমান্ড করতে পারে। এবং আপনি যদি একা করেন তাহলে কিন্তু পসিবল নয়, একটা বেশি যদি স্টুডেন্ট বেস থাকে। তাই আপনার সবথেকে ভালো হবে যে আপনাকে ইসিএ মানে টিচার এলোকেশান করে টিচারদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া মার্কসগুলো, এবং তারা যেন অবশ্যই প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ডে আগে মার্কসগুলো লিখে নেয় এবং তারপর দেখে দেখে লিখে নেয়। কারণ হচ্ছে এটা আপনার লেখার ব্যাপার রয়েছে, এখানে কোনো গ্রেডেশন, কোনো নাম্বার ওরিয়েন্টেড কোনো ব্যাপার নয়। আপনাকে কিন্তু টাইপ করে লিখতে হবে। 15 ক্যারেক্টারের মধ্যে আপনাকে প্রত্যেকের জন্য অ্যাভ্যালুয়েশন করতে হবে, এবং একটা নয়, আপনাকে 7 ধরনের 7 টাইপ অফ আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তাই একটা ট্রেনিংয়েরও খুব দরকার আছে। আগে আপনি ভালো করে বুঝে নিন, তারপর আপনাদের স্টাফের সাথে বসে আপনি ভালো করে ওদেরকে বোঝান যে কীভাবে এটা করতে হবে, তারপরে কিন্তু মার্কস এন্ট্রিগুলো শুরু করুন, না হলে কিন্তু সবই ভুলভাল হয়ে যাবে। এবং এর জন্য আমার ভিডিও রয়েছে, আপনারা চ্যানেলে দেখে নেবেন। তো শুরু করি আজকের যে এলপিসিডির যে ফিল আপটা আপনি কীভাবে করবেন সেই টপিকটা। এর জন্য প্রথমেই আপনাকে করতে হবে কি, এলপিসিডিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখুন মার্কস এন্ট্রি করার জায়গা দিয়ে দিচ্ছে। এলপিসিডির যে অপশানটা আসছে 2025 ইয়ার দেখাচ্ছে, বেঙ্গলি মিডিয়াম, ক্লাসটা আপনি 1 চুজ করে নিলেন এবং এখানে টার্মটা এভ্যালুয়েশন 1 করে এখানে সার্চ বাটনে ক্লিক করে নিলেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চলে এসেছে ডিটেলসটা। এখানে কোনো রকম মার্কস এন্ট্রি হবে না, নাম্বার ওরিয়েন্টেড বা এবিসিডি গ্রেডের কোনো ব্যাপার নেই। এখানে আপনাকে প্রত্যেকটা বক্সে প্রত্যেকটা স্টুডেন্টের এগেনস্টে যে 7খানা ক্রাইটেরিয়া রয়েছে, দেখুন এখানে আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি নাম চলে আসছে পিওআই মানে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এওআই এরিয়া অফ ইন্টারেস্ট, এইভাবে প্রত্যেকটার কিন্তু নাম চলে আসছে। আপনার সেই অনুযায়ী আপনার এখানে আপনাকে ভ্যালু বসাতে হবে, যেটা কিনা ক্যারেক্টার বসাতে হবে উইথিন 50 ক্যারেক্টার, 50টি ক্যারেক্টারের মধ্যে, 50টি বর্ণের মধ্যে আপনাকে ওই স্টুডেন্টের এগেনস্টে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সির ব্যাপারে আপনাকে কমেন্ট করতে হবে, তার সম্পর্কে এভ্যালুয়েশন দিতে হবে, তার সম্পর্কে আপনাকে আপনার মূল্যায়নটা জানাতে হবে। এখানে দেখুন রয়েছে যে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এরিয়া অফ ইন্টারেস্ট, প্রত্যেকের জন্য আপনাকে মার্কস এন্ট্রিগুলো করতে হবে এবং প্রত্যেকের জন্য আপনাকে এখানে লিখতে হবে যে কোয়ালিটিসগুলো আপনি দেখছেন সেগুলো সবই লিখতে হবে। এখানে পিএ মানে পজিটিভ অ্যাটিটিউড, ইএ মানে এক্সেপশনাল অ্যাবিলিটি, ফিচার অফ অ্যাংজাইটি, এগুলো সবই কিন্তু আপনাকে 50 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে আপনি এখানে কি লিখবেন। 50 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে, মানে আপনি 2 থেকে 3টা বা ম্যাক্সিমাম 5টা আপনি ওয়ার্ড ইউজ করতে পারেন, তার বেশি কিন্তু ওয়ার্ড আপনাকে ইউজ করা যাবে না। এবার মনে করুন কারো সম্পর্কে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সিতে আপনি বলতে চাইছেন যে ছেলেটা খুব ভালো কথাবার্তা বলতে পারে, স্পষ্ট উচ্চারণ করে, যে বাক্যটা বলে সে বাক্যটা কমপ্লিটলি গ্রামাটিক্যালি সব ওকে, এভাবেই বলে, স্পষ্ট উচ্চারণ এবং খুব সুন্দর বলে, শুনতেও খুব ভালো লাগে। আপনি এই শব্দটা আপনি বলতে চাইছেন ওর এগেনস্টে, তাহলে আপনাকে কী করতে হবে, এত বড় লাইন আপনি লিখতে পারবেন না, তাহলে আপনাকে কিছু শর্ট টার্ম কিছু ওয়ার্ড আপনাকে কিন্তু কালেকশন করে রাখতে হবে। আমার ইগাল একাডেমি চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা রয়েছে। সার্বিক প্রগতি নিদর্শনপত্রের মূল 3টি পৃষ্ঠা আপনি কিভাবে পূরণ করবেন, সব পৃষ্ঠার পুঙ্খানুপুঙ্খ আলোচনা রয়েছে। এবিসিডি গ্রেড নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফরম্যাটিভ মার্কস কীভাবে বসাবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলা রয়েছে। আপনার যদি সম্ভব হয় আমার চ্যানেলে এসে এই ভিডিওটি অবশ্যই একবার দেখে নিন, এবং যদি সম্ভব হয় প্রত্যেকটা যে এত ডিটেলস বলা রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ড কালেকশানগুলো কিন্তু দেওয়া রয়েছে, আপনি কি ওয়ার্ড ইউজ করতে পারেন, আপনি চাইলে এর থেকে ভালো ওয়ার্ড অবশ্যই ইউজ করতে পারেন, কিন্তু যেগুলো মোটামুটি ইউজ করা যায় সেই ধরনের ওয়ার্ডের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। আপনি জাস্ট স্ক্রিনশট করে রাখুন এবং ছাত্রের কোয়ালিটি বুঝে সেই অনুযায়ী আপনি স্ক্রিনশটের যে ওয়ার্ডগুলো আপনি বসিয়ে দিন। জাস্ট এটুকুই করতে হবে আপনাকে, শুধু এই ভিডিওটা ভালো করে দেখতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে কোয়ালিটিসগুলো ভাগ করা রয়েছে। দেখুন প্রথমে যেটা রয়েছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। এবার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স বলতে কী বোঝায়, সেটা হচ্ছে বুদ্ধিমত্তার বৈচিত্র্য। দেখুন এখানে আমি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তার বৈচিত্র্য, এবং আপনি কী কী ভাষা ইউজ করতে পারেন, কী কী শব্দ ইউজ করতে পারেন সেগুলো দেওয়া রয়েছে। এবার এত ডিটেলস যদি আমি বলতে চাই তাহলে আগের ভিডিওতে অলরেডি বলা রয়েছে, আবার রিপিট হবে, আপনি পারলে ওই ভিডিওটা একটু দেখে নিন। আমি শুধু ওয়ার্ডগুলো আপনাকে বলে দিই। এখানে আপনি ইউজ করতে পারেন ওয়ার্ড স্মার্ট, লজিক স্মার্ট, কেউ যদি ভালো আঁকাআঁকি করতে পারে পিকচার স্মার্ট, কেউ যদি একটু ফিজিক্যালি ফিট থাকে এবং খেলাধুলায় খুব এক্সপার্ট হয় তাহলে বডি স্মার্ট দিতে পারেন। এছাড়া আপনি দিতে পারেন যারা সঙ্গীত বিষয়ক বুদ্ধিমত্তা যাদের রয়েছে তাদের মিউজিক স্মার্ট দিতে পারেন, যাদের সেলফ কনফিডেন্স, আত্মজ্ঞান, নিজের আবেগ বোঝার ক্ষমতা রয়েছে সেলফ স্মার্ট দিতে পারেন। আর যদি কারো
আত্মব্যক্তি মানে মানুষের মন বোঝার ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে আপনি পিপল স্মার্ট কথাটা ইউজ করতে পারেন। আর প্রাকৃতিক বুদ্ধিমত্তা থাকলে নেচার স্মার্ট ইউজ করতে পারেন। মাত্র 8খানা শব্দ এখানে বলা রয়েছে: মিউজিক স্মার্ট, সেল স্মার্ট, পিপল স্মার্ট, নেচার স্মার্ট, ওয়ার্ড স্মার্ট, লজিক স্মার্ট, পিকচার স্মার্ট, বডি স্মার্ট। আপনি এইগুলোর মধ্যে কিন্তু আপনাকে ওয়ার্ড বসাতে হবে, এই POI অর্থাৎ প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। এবার এখানে দেখুন প্রথম যে স্টুডেন্ট রয়েছে আমি তাকে লিখলাম ওয়ার্ড স্মার্ট। এবার ওয়ার্ড স্মার্ট লিখে দিলাম। আমি POI দেখছি, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের লিস্ট আমার কাছে রয়েছে, তাই পরপর প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সটা যতজন স্টুডেন্ট আছে আপনি ফিল আপ করে দিন। এখানে দেখুন আমি লিখলাম মিউজিক স্মার্ট। ব্যাস, এইভাবে আপনার যা যা রয়েছে 8খানা ক্রাইটেরিয়া রয়েছে। একটা আপনার কোয়ালিটিস আপনি একাধিক স্টুডেন্টের জন্য ব্যবহার করতে পারেন। আপনি একসাথে 50টির মধ্যে একই স্টুডেন্টের এগেনস্টে একাধিক কোয়ালিটি আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওয়ার্ড স্মার্ট বোঝা গেল, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স বোঝা গেছে। এবার চলে আসুন এরিয়া অফ ইন্টারেস্ট। দেখুন এরিয়া অফ ইন্টারেস্ট যেটা রয়েছে আগ্রহের ক্ষেত্র, সেখানে শিক্ষার্থীদের আগ্রহের ক্ষেত্র এগেনস্টে আপনাকে কিছু ওয়ার্ড টাইপ করতে হবে উইথিন 50 ক্যারেক্টার। কণ্ঠযন্ত্র সঙ্গীত হলে আপনি লিখতে পারেন মিউজিক ইনস্ট্রুমেন্টাল বা ভোকাল। মূর্তি তৈরি মৃৎশিল্প হলে ক্লে মডেলিং, পটারি। অঙ্কন, পেন্টিং, স্কেচিং, অ্যানিমেশন হলে ড্রয়িং, পেন্টিং, স্কেচিং, অ্যানিমেশন লিখতে পারেন। নাচ হলে ড্রয়িং, ড্যান্সিং। বাগান করা হলে গার্ডেনিং, অভিনয় হলে অ্যাক্টিং, বুনন হলে বা সেলাই হলে সুইং, কাঠের কাজ উডওয়ার্ক, কুইজ লিখবেন। সৃজনশীল লেখা হলে ক্রিয়েটিভ রাইটিং, আর খেলাধুলা গেমস হলে গেমস, স্পোর্টস, যোগা, যে কোনো একটা লিখতে পারেন। কথা সাহিত্য যারা পড়ে তাদের রিডিং ফিকশান করতে পারেন। আচ্ছা, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা হলে ডিবেট, প্রকৃতিকে অধ্যয়ন বা ভ্রমণ হলে নেচার স্টাডি বা ট্রাভেলিং করতে পারেন। এছাড়াও কিন্তু অনেক রকমের আগ্রহের ক্ষেত্র স্টুডেন্টের রয়েছে। এবার আপনি আপনার মতো করে এখানে ওয়ার্ডগুলো ঠিকঠাক করে নেবেন এবং দিয়ে সুন্দর করে ওখানে লিখে দেবেন। তাহলে আমি এখানে এরিয়া অফ ইন্টারেস্টে একে লিখলাম মিউজিক। কুইজ প্রথমে লিখলাম QUIZD, এর কুইজে ইন্টারেস্ট রয়েছে। আরেকজনের এগেনস্টে লিখলাম অ্যাক্টিংয়ে এর একটু ইন্টারেস্ট রয়েছে, লিখে দিলাম। এরপর চলে আসছে পজিটিভ অ্যাটিটিউড। এবার পজিটিভ অ্যাটিটিউডগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে পজিটিভ মনোভাব, সেটা হচ্ছে সশৃঙ্খলাবদ্ধ। যদি আপনার মনে হয় স্টুডেন্টকে সেলফ ডিসিপ্লিন লিখতে পারেন। ইতিবাচক মনোভাব স্টুডেন্টের মধ্যে থাকলে পজিটিভ অ্যাটিটিউড লিখতে পারেন। সহপাঠীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব, সহযোগিতা ও অনুপ্রাণিত করার কোয়ালিটি যদি স্টুডেন্টের মধ্যে থাকে তাহলে আপনি লিখবেন ফ্রেন্ডলি, কোঅপারেটিভ অ্যান্ড মোটিভেটিং আদার্স। সর্বক্ষেত্রে সততা, অনেস্টি। খুব কৌতূহলী ও খুব ভালো শ্রোতা হলে কিউরিয়াস অ্যান্ড ভ্যারি গুড লিসনার লিখতে পারেন। দায়িত্বশীল, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হলে রেসপন্সিবল অ্যান্ড রেসপেক্টফুল লিখতে পারেন। সময়নিষ্ঠ, কঠোর অধ্যাবসায়, লক্ষ্য অবিচল মনোভাব থাকলে পাঞ্চুয়াল, হার্ডওয়ার্কিং অ্যান্ড গোল ওরিয়েন্টেড অ্যাটিটিউড লিখতে পারেন। শিখনে আগ্রহী, গহীন চিন্তক হলে ইন্টারেস্টেড ইন লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং লিখতে পারেন। কাজের প্রতি আন্তরিক ও গুরুত্ব প্রদান হলে সিনসিয়ার ইন ওয়ার্ক লিখতে পারেন। উদ্ভাবনী ও সৃজনশীল হলে ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ লিখতে পারেন। নেতৃত্ব প্রদান হলে লিডারশিপ। আর সহানুভূতিশীল এবং বিনয়ী হলে কম্প্যাশনেট অ্যান্ড কোটিয়াস। এবং কার্যকরী নোট গ্রহণকারী হলে এফেক্টিভ নোট টেকার। তাহলে এই যে শব্দগুলো সেলফ ডিসিপ্লিন, পজিটিভ অ্যাটিটিউড, অনেস্টি, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিনসিয়ার ইন ওয়ার্ক, লিডারশিপ, এই শব্দগুলো আপনাকে কিন্তু বসাতে হবে। এগুলো আপনাকে স্ক্রিনশট করে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে, অথবা এর থেকে ভালো শব্দ আপনি নিজে নিজে বানিয়ে নিতে পারেন, নো প্রবলেম। পজিটিভ অ্যাটিটিউডে প্রথমে লিখলাম রয়েছে অনেস্টি, এর রয়েছে অনেস্টি, এবং তারপরে যেটা রয়েছে স্টুডেন্ট, তার জন্য আমি লিখলাম এর লিডারশিপ দেওয়ার ক্ষমতা রয়েছে, এবং এর সাথে ক্রিটিক্যাল থিঙ্কিং করে দিলাম। এরপরে আসছে আপনার এক্সেপশনাল অ্যাবিলিটি। এক্সেপশনাল অ্যাবিলিটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এক্সেপশনাল অ্যাবিলিটি মানে আপনার স্টুডেন্টের মধ্যে কিছু কিছু এক্সেপশনাল অ্যাবিলিটি থাকবে, যেমন একাডেমিক শ্রেষ্ঠত্ব। এবার একাডেমিক কোয়ালিফিকেশান, একাডেমিক ভালো ব্যাপারটা সবার মধ্যেই থাকে টুকটাক। এবার ধরুন এখানে দেখা যাচ্ছে ওর বাড়াবাড়ি রকমের ভালো রয়েছে, জটিল ধারণা সহজে বোঝার ক্ষমতা রয়েছে, প্রয়োগ করার ক্ষমতা রয়েছে, পাঠ্যপুস্তকের বাইরেও অতিরিক্ত পড়াশোনায় আগ্রহী রয়েছে, সৃজনশীল লেখনী, ভাষাগত দক্ষতা, গণিত, বিজ্ঞান, অন্যান্য বিষয়ে অসাধারণ পারদর্শিতা। অসাধারণ সেটা দেখতে পারেন একাডেমিক এক্সেলেন্স আপনি লিখতে পারেন। সমস্যা সমাধানের দক্ষতা, দ্রুত চিন্তা করা, বুদ্ধিদীপ্ত সমাধান খুঁজে বের করার ক্ষমতা, লজিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিং দক্ষতা, বাস্তব জীবনের সমস্যাগুলো সৃজনশীল সমাধান করার প্রবণতা থাকলে প্রবলেম সলভিং অ্যাবিলিটি করতে পারেন। সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা যদি থাকে, নতুন ধারণা তৈরি করে, নিজেই তৈরি করে, সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ করে, অঙ্কন, সঙ্গীত, নৃত্য, নাটক, কবিতা লেখায় পারদর্শী, হাতের কাজের দক্ষতা রয়েছে, নতুন কিছু তৈরি করার ক্ষমতা রয়েছে, তাহলে কিন্তু ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেশন করতে পারেন। নেতৃত্ব, সামাজিক দক্ষতা থাকলে আপনি লিডারশিপ অ্যান্ড সোশিয়াল স্কিলস করতে পারেন।
এই শব্দগুলো আপনার দরকার। আবেগীয় এবং নৈতিক মূল্যবোধ যদি থাকে, যেমন সহমর্মিতা, ধৈর্য, ইতিবাচক মনোভাব, সততা, শৃঙ্খলা, দায়িত্বশীল আচরণ, আত্মনিয়ন্ত্রণ, চাপ সামলানোর ক্ষমতা যদি থাকে, ইমোশনাল অ্যান্ড এথিক্যাল ভ্যালু। শারীরিক ক্রিয়া ও দক্ষতা যদি থাকে, শারীরিক সুস্থতা বজায় রাখা, খেলাধুলায় দক্ষতা, টিমওয়ার্ক, ক্রিয়াসুলভ মানসিকতা, আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলাবোধ যদি থাকে, তাহলে ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস এক্সেলেন্স আপনি লিখতে পারেন। প্রযুক্তিগত দক্ষতা কি না, কম্পিউটার, কোডিং বা মাল্টিমিডিয়া ব্যবহারে পারদর্শিতা, ডিজিটাল লার্নিং টুল ব্যবহার করার দক্ষতা, নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ, টেকনিক্যাল অ্যান্ড ডিজিটাল স্কিল, এটা আপনি লিখতে পারেন। টেকনিক্যাল ডিজিটাল স্কিল এটা সাধারণত হাই স্কুলের জন্য, এটা প্রাইমারিতে খুব একটা লাগবে না। পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়িত্ব কিনা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা, সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করা, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সোশিয়াল রেসপন্সিবিলিটি। আপনাকে এগুলোর মধ্যেই কিন্তু আপনাকে ওয়ার্ডগুলো বেছে নিতে হবে, বা আপনার যদি আরও ভালো কিছু থাকে আপনি দিতে পারেন। প্রবলেম সলভিং অ্যাবিলিটি এবং একাডেমিক এক্সেলেন্স সিলেক্ট করলাম। পরে আসছে ফিচার অফ অ্যাংজাইটি। এই অ্যাংজাইটির ব্যাপারটা কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে। যদি কোনো অ্যাংজাইটি বাচ্চার মধ্যে চলে আসে, আমাদের প্রথম কাজ হচ্ছে সেই অ্যাংজাইটিটাকে খুঁজে বার করা, যে একটা বাচ্চার মধ্যে কী কী অ্যাংজাইটি আসছে। যেমন ধরুন নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার জন্য উদ্বেগ, এরকম কিন্তু স্টুডেন্টের মধ্যে থাকতে পারে। এবার যে স্টুডেন্টটা প্রথমবার আপনার বিদ্যালয়ে পিপিতে ভর্তি হয়েছে বা বাইরে কোনো স্কুল থেকে এসে ওয়ানে ভর্তি হয়েছে, তার মধ্যে কিন্তু স্কুলের প্রতি একটা উদ্বেগ, ভয় কিন্তু কাজ করে সবসময়। আপনারা নিশ্চয়ই সেই গল্পটা জানেন যে একটা ছাগলকে তার মালিক টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা বাচ্চা তার বাবার সঙ্গে যাওয়ার সময় জিজ্ঞেস করছে যে বাবা এই ছাগলটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কেন? তখন বাবা উত্তর দিচ্ছে যে একে কসাইখানায় নিয়ে যাচ্ছে, তো তাই যেতে চাইছে না, তাই জোর করছে। তখন বাচ্চা বলছে ও আমি ভেবেছিলাম স্কুলে নিয়ে যাচ্ছে। তো স্কুল নিয়ে একটা, বিদ্যালয় নিয়ে একটা ভয় কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে। যদি সেই ধরনের কিছু আপনি আইডেন্টিফাই করেন তাহলে আপনি অবশ্যই লিখবেন স্কুল ফোবিয়া অর স্কুল রিফিউজাল। এবার আসছে একাডেমিক অ্যাংজাইটি ইন ইংলিশ ম্যাথামেটিক্স। ম্যাথ এবং ইংলিশে কিন্তু অনেক স্টুডেন্টের ভয় থাকে, সেক্ষেত্রে আপনি ম্যাথেক্সটি লিখতে পারেন ফর ম্যাথামেটিক্স, আর গ্রাফোফোবিয়া লিখতে পারেন ফর রাইটিং অ্যাংজাইটি ইন ইংলিশ। আর এছাড়া আপনি স্কলাস্টিক স্ট্রেস লিখতে পারেন, সেক্ষেত্রে ইংরেজি আর গণিত দুটোই চলে আসে। পরীক্ষার জন্য উদ্বেগ কিন্তু সকলেরই থাকে, অনেকের আবার জ্বরটা চলে আসে, কারো গা ঘেমে যায়, পরীক্ষার আগের দিন মাথা ব্যথা শুরু হয়ে যায়, পরীক্ষার ক্ষেত্রে অনেকে অজ্ঞান হয়ে যায়, এরকম ঘটনাগুলো ঘটেছে। আপনি এক্ষেত্রে কিন্তু টেক্সট অ্যাংজাইটি লিখতে পারেন। এরপরে রয়েছে সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়ায় উদ্বেগ, মানে মিশতে পারছে না, ক্লাসমেটদের সাথে ঠিকঠাক মিশতে পারছে না, ইন্টারাক্ট করতে পারছে না, অ্যাংজাইটি রয়েছে তার মধ্যে, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন সোশিয়াল অ্যাংজাইটি। তো এই শব্দবন্ধগুলোর মধ্যে বা শব্দগুলোর মধ্যে আপনাকে কোনো এক বা একাধিক বেছে নিতে হবে আপনার যে স্টুডেন্টটি, তাকে আপনার আইডেন্টিফাই করার পর। তো আমি এখানে লিখে দিলাম স্কুল ফোবিয়া প্রথমটা, তখন একটা লিখলাম আমি স্কুল ফোবিয়া এবং সোশিয়াল অ্যাংজাইটি। এরপরে রয়েছে লার্নিং গ্যাপ। দেখুন, শিখনে অপূর্ণতা বা লার্নিং গ্যাপ, এটা এমন একটা পয়েন্ট যেটা আপনি যত ভালো স্টুডেন্ট আপনি খুঁজে নিয়ে আসুন, তার মধ্যে কিন্তু লার্নিং গ্যাপ কিছু না কিছু থাকবেই। যে দারুণ কথা বলতে পারে তার হাতের লেখা ভালো নয়, যে খুব ভালো রেজাল্ট করে, খুব সুন্দর পরীক্ষা দেয়, দেখবেন সে ইংরেজির বাক্য গঠনে একটু প্রবলেম রয়েছে, কারো পাঞ্চুয়েশনে একটু প্রবলেম রয়েছে, মানে সবারই কিছু না কিছু প্রবলেম থাকে। এবার যে ম্যাথে খুব ভালো, সে হয়তো ভালো আঁকতে পারে না, এবার আঁকতে না পারার জন্য হচ্ছে গিয়ে তার জ্যামিতিক ব্যাপারগুলো একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এই ধরনের ব্যাপারগুলো থাকে। তাই আপনাকে লার্নিং গ্যাপসটা প্রত্যেক স্টুডেন্টের মধ্যে থেকে কিন্তু খুঁজে বার করতে হবে। এবার দেখুন সেক্ষেত্রে আপনি কী কী লিখতে পারেন। দেখুন, লিখতে না পারা অথবা লেখায় অনীহা থাকলে রাইটিং হ্যাবিট লিখতে পারেন, যেহেতু এটা হচ্ছে লার্নিং গ্যাপ, যে এর রাইটিং হ্যাবিটটা প্রয়োজন আছে, এর হাতের লেখাটা ঠিক আসছে না। খারাপ অপাঠ্য হাতের লেখা, হ্যান্ড রাইটিং। শিক্ষার্থী বানান ও জ্যোতিচিহ্ন ভুল করছে, স্পেলিং অ্যান্ড পাঞ্চুয়েশন রাইটিং। শিক্ষার্থীর উচ্চারণের সমস্ত, প্রনাউন্সিয়েশন। সুন্দরভাবে পড়া ও পড়া বুঝতে না পারা, রিডিং কম্প্রিহেনশন। গণিতের অনুশীলন, প্র্যাকটিস অফ ম্যাথামেটিক্স। ইংরেজি ভাষার গঠনবিধি, সিনট্যাক্স ইন ইংলিশ। ঐতিহাসিক ঘটনা বোঝা, আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরিক্যাল ইভেন্ট। জ্যামিতিক ভূগোল বা সাধারণ ছবি আঁকা, ড্রয়িং। যদি ওর প্রবলেম থাকে তাহলে ওর প্রবলেমের জায়গায় লার্নিং গ্যাপটা হচ্ছে ড্রয়িং। মানচিত্র নির্দেশ করতে পারছে না, তাহলে ম্যাপ পয়েন্টিং। গাণিতিক সূত্র মনে রাখতে পারছে না, রিমেম্বারিং ম্যাথামেটিক্যাল ফর্মুলা। কালাক্রমিক ঘটনাক্রম মনে রাখতে পারছে না, সিকোয়েন্স অফ ক্রোনোলজিক্যাল ইভেন্ট লিখতে পারেন। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা, তাহলে অভাব থাকলে সেটা আপনি লিখবেন অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ অ্যান্ড স্যানিটেশন। তো এই শব্দগুলো আপনি স্ক্রিনশট করুন, লিখে রাখুন, মনে রাখুন, বাইরের থেকে ভালো শব্দ ইউজ করুন, হোয়াট এভার আপনাকে এগুলো লিখতে হবে। এবার আমি এখানে দুটো লিখলাম, একটা হচ্ছে হ্যান্ডরাইটিং এবং সিনট্যাক্স ইন ইংলিশ। এই দুটো কোয়ালিটি মানে লার্নিং গ্যাপ আমি স্টুডেন্টের মধ্যে দেখেছি এবং লিখে দিলাম। এরপরে আসছে গিয়ে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। দেখুন, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস বা বিশেষ শিখন প্রতিবন্ধকতা বলতে তিনটে জিনিস আসে। এক হচ্ছে পড়া, লেখা, গণিত। পড়ার সময় যদি কোনো ডিফিকাল্টিস দেখা যায়,
যদি বর্ণ চিনতে অসুবিধা হচ্ছে, উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, পাঠ্য বোঝার ক্ষেত্রে ধীরগতি, বিভ্রান্তি, অক্ষর গুলিয়ে ফেলা বা শব্দ ভুলভাবে পড়লে সেটা ডাইলেক্সিয়া। এবার লেখার ক্ষেত্রে কী হচ্ছে, হাতের লেখার অস্পষ্টতা বা ধীরগতি, শব্দ বানানে অসঙ্গতি বা বারবার ভুল, বাক্য গঠন ও লিখিতভাবে প্রকাশের সমস্যা হলে ডাইগ্রাফিয়া। এরপর হচ্ছে গণিত বা ম্যাথ ডিফিকাল্টিজ, ডাইক্যালকুলিয়া। এটা আপনি এই 3টে ওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে এবং লিখতে হবে। যার গণিতের সমস্যা তার ডাইক্যালকুলিয়া, যার লেখায় সমস্যা ডাইগ্রাফিয়া, যার পড়ার সমস্যা ডাইলেক্সিয়া। এবার মনে করুন এই 3টে সমস্যার কোনোটাই স্টুডেন্টের মধ্যে নেই, তাহলে আপনি লিখবেন নট APPLICABLE, নট অ্যাপ্লিকেবল, আপনি কিন্তু লিখতে পারেন। আর এর ক্ষেত্রে ডাইলেক্সিয়া লিখে দিন। আমার কিন্তু যেগুলো লেখার সেগুলো লিখে নিয়েছি। এবার আপনাকে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে। আমি সাবমিট বাটনে ক্লিক করে নিলাম এবং দেখুন ইউর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবল আফটার 15 মিনিটস। এবার আমি ওকে করে বেরিয়ে যাব। এইভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের এগেনস্টে কিন্তু এটা আপনাকে করে যেতে হবে। ঠিক আছে, এটা করে নেওয়ার পর 15 মিনিট পরে আপনি, বা তারপরেও করতে পারেন, কিন্তু 15 মিনিট পরে করলে আপনি এগুলো দেখতে পাবেন যে আপনার অলরেডি এটি ডাটাটা চলে এসছে। তারপরে আপনাকে BCOতে চলে আসতে। দেখুন ফরম্যাটিভ হয়ে গেছে, সামেটিভ হয়ে গেছে, LPCDও হয়ে গেছে। এবার করতে হবে BCO। এবার BCOতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে এখানেও সেই ক্লাস ওয়াইজ আপনাকে পরপর সিলেকশানগুলো করে যেতে হবে। এভ্যালুয়েশন 1, এবার সার্চ বাটনে ক্লিক করতে হবে। যে কটা স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকের নাম আসবে এবং তাদের এগেনস্টে এখানে 10খানা ইন্ডিকেটর রয়েছে এবং শেষে রয়েছে টিচার্স প্রিসেপশান ওভারঅল, মানে টিচারের যে ওভারঅল যে গ্রেডেশানটা দিচ্ছেন সেই গ্রেডেশানটা এখানে লিখতে হবে। এবার এই পেজটাতে যে ইন্ডিকেটরগুলো রয়েছে, যেমন ধরুন SA মানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, CS কমিউনিকেশান স্কিল, CT or C কোলাবোরেটিভ থিঙ্কিং অ্যান্ড ক্লাসিফিকেশান, ELS এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল, CT ক্রিটিক্যাল থিঙ্কিং। এইভাবে এক একটা প্যারামিটার কিন্তু দেওয়া রয়েছে। আমি এই সমস্ত প্যারামিটারগুলো এক একটা দেখাবো এবং আপনি কিভাবে গ্রেডেশন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে রয়েছে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। এখানে আপনি ABCD 3টে গ্রেড দিতে পারেন। এ কাকে দেবেন, নিজের শক্তি দুর্বলতা বোঝে, আবেগ নিয়ন্ত্রণে সক্ষম, আত্ম উন্নতিতে সচেষ্ট, তাকে আপনি A গ্রেড দিয়ে দিন। আবেগ আচরণ সচেতনভাবে নিয়ন্ত্রণ করে, মাঝে মাঝে আত্ম উন্নতির চেষ্টা করে, আবেগ সম্পর্কে সচেতনতা কম, আত্ম উন্নতির আগ্রহ কম, আত্মসচেতনতা সীমিত, তাকে আপনি C দেবেন। এবং আত্মসচেতনতার অভাব, আবেগ নিয়ন্ত্রণে অক্ষম, আত্ম উন্নতির আগ্রহ নেই, তাকে আপনি C দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমি এখানে SA যেটা রয়েছে, যেটা সেলফ অ্যাওয়ারনেস, আমি মোটামুটি এই স্টুডেন্টের সেলফ অ্যাওয়ারনেসটা খুব ভালো রয়েছে, একে আমি A দিলাম। এবং তারপরে যে স্টুডেন্ট রয়েছে তাকে আমি B দিলাম। ঠিক আছে, এরপরে রয়েছে CS। এবার CS এর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখুন, যে কমিউনিকেশান স্কিল। এ কাকে দেবেন, স্পষ্ট, আত্মবিশ্বাসী, প্রাসঙ্গিকভাবে যোগাযোগ করে, সক্রিয়ভাবে শোনে ও প্রতিক্রিয়া দেয়, ভালোভাবে কথা বলতে পারে, মাঝে মাঝে সংশয় থাকে, শোনার দক্ষতা ভালো, তাকে আপনি B গ্রেড দিতে পারেন। কখনো কখনো কথা স্পষ্টভাবে প্রকাশ করতে অসুবিধা হয়, শোনার মনোযোগটা কম, তাকে আপনি C দিয়ে দিন। এবং অস্পষ্ট অপ্রাসঙ্গিক কথা বলে, অন্যের কথা শোনার অভ্যেস একবারে নেই, কম, তাকে আপনি D দিতে পারেন। এবার CS এর প্রথমে আমি একে A দিলাম, এই যেহেতু ভালো স্টুডেন্ট, এর মধ্যে সেই কোয়ালিটিগুলো রয়েছে। এবং পরের যে স্টুডেন্ট তাকে আমি এরও ভালো, একে আমি A দিয়ে দিলাম। পরে আসছে CT or C অর্থাৎ কোলাবোরেটিভ থিঙ্কিং অ্যান্ড ক্লাসিফিকেশান। এখানে দেখুন দলগত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, অন্যদের মতামত শ্রদ্ধা করে, সমস্যা সমাধানে সহযোগিতা করে, এমন কেউ যদি স্টুডেন্ট থাকে বা এই কোয়ালিটিগুলো কোনো স্টুডেন্টের মধ্যে থাকলে তাকে আপনি A গ্রেড দিন। B গ্রেড কাকে দেবেন, বেশিরভাগ সময় দলের সাথে কাজ করে, মাঝে মাঝে মত বিনিময়ে অংশগ্রহণ করে, সহায়ক ভূমিকা পালন করে, মানে এটা একটু তুলনামূলক কম করে। A গ্রেডটা একটু বেশি করে, সক্রিয়ভাবে করে। আচ্ছা, Cটা কাকে দেবেন, কখনো কখনো দলের সাথে কাজ করতে অনীহা দেখায়, মাঝে মাঝে ইচ্ছে করে না, মতামত শেয়ার করতে দ্বিধাবোধ করে, আর দলগত কাজে অংশ নিতে চায় না, অন্যদের মতামত গ্রহণে মানে আগ্রহ কম, সহযোগিতার অভাব, তাকে আপনি D দিতে পারেন। তাহলে ঠিক আছে, এটা আমি বুঝে নিলাম। এবার কীভাবে গ্রেডেশনটা করব, আমি প্রথম স্টুডেন্টটার মধ্যে কোয়ালিটিগুলো মোটামুটি রয়েছে, পুরোপুরি নেই, তাকে আমি B দিলাম। এবং তারপরে যে স্টুডেন্টটা রয়েছে তাকে আমি একদমই নেই, মানে এর ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে, C দিয়ে দিলাম। এখানে দেখুন A মানে হচ্ছে ভেরি গুড, B মানে হচ্ছে গুড, C স্যাটিসফ্যাক্টরি, আর D হচ্ছে রিকোয়ার মোর ডেভেলপমেন্ট, একে C দিলাম। আচ্ছা, এবার চলে আসি তারপরের যে অপশান ELS অর্থাৎ এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল। এখানে ভেরি গুড বা খুব ভালো কাকে দেবেন, নতুন ধারণা পদ্ধতি শেখার জন্য আগ্রহী, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে, তাকে আপনি A দিয়ে দিন। B কাকে দেবেন, নতুন কিছু শিখতে চায়
তবে সবসময় প্রয়োগ করতে দ্বিধাবোধ করে, পর্যবেক্ষণশীল। এবার সি কাকে দেবেন? শেখার আগ্রহ কম, পরীক্ষামূলক কাজে অংশগ্রহণ সীমিত, সৃজনশীল চিন্তার অভাব, সি দিতে পারেন। নতুন কিছুর প্রতি আগ্রহ নেই, বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার প্রবণতা কম, পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে অক্ষম, তাকে আপনি ডি দিতে পারেন। এবার আমি এভ্যালুয়েশন পেজে চলে এলাম। এখানে আমি একে এ দিলাম এবং পরেরটাকে আমি আবার বি দিয়ে দিলাম। এরপরে আসছে সিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আপনি এ গ্রেড কাকে দিতে পারেন? বা গহীন চিন্তা, যেটা যুক্তিসঙ্গতভাবে চিন্তা করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে পায়, তাকে আপনি এ দিতে পারেন। বি গ্রেডটা কাকে দেবেন? সাধারণভাবে বিশ্লেষণ করতে পারে, তবে গভীরভাবে চিন্তা করতে মাঝে মাঝে অসুবিধা হয়, সীমিত বিশ্লেষণ করে সমস্যার মূল কারণ বুঝতে কষ্ট হয়, সমাধানে দ্বিধাগ্রস্ত, তাকে আপনি সি দিতে পারেন। এবং উন্নতির প্রয়োজন বা ডি কাকে দেবেন? গহীনভাবে বা গভীরভাবে চিন্তা করতে অক্ষম, সমস্যার সমাধানে উদ্যোগ কম, বিশ্লেষণ এবং যুক্তি প্রয়োগে দুর্বল। এবার আমি গ্রেডেশনটা দিয়ে দিই। একে দিচ্ছি বি এবং তারপরটা কিন্তু এর ভালো রয়েছে জানি আমি, ওই জন্য এ দিলাম। এগুলো কিন্তু সবই আমার করা রয়েছে আগেই, আমার যে প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড সেখানে সবই করা রয়েছে। সি আর এটি, এখানে দেখুন এটা বলা হচ্ছে গণন বা বিশ্লেষণমূলক চিন্তন। সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে বিশ্লেষণ করতে পারে, মানে আলটিমেট সমস্যাটাকে সমাধান করে দিতে পারে খুব সুন্দরভাবে। যুক্তি তথ্য ব্যবহার করে সমাধান খোঁজে, তার মধ্যে কিউরিসিটি রয়েছে, তাকে আপনি এ গ্রেড দেবেন। সাধারণভাবে বিশ্লেষণ করতে পারে, তবে মাঝে মাঝে জটিল সমস্যার সমাধানে অসুবিধা হয়, তাকে আপনি বি গ্রেড দিয়ে দিন। বিশ্লেষণ করতে সীমিত দক্ষতা দেখায়, সমস্যার সমাধানে ধীরগতি বা দ্বিধাগ্রস্ত, তাকে সি দেবেন। সমস্যা বিশ্লেষণ যুক্তি প্রয়োগ করতে অক্ষম, গণনামূলক চিন্তাভাবনার আগ্রহ কম, তাকে আপনি ডি গ্রেড দিয়ে দেবেন। এবার আমি গ্রেডটা বসিয়ে দিলাম এখানে এ এবং এই স্টুডেন্টের এগেনস্টে বি দিলাম। মানে আপনি পরপর স্টুডেন্টেরগুলো এক একটা ক্রাইটেরিয়া পূরণ করবেন। তারপরে রয়েছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন, অর্থাৎ সমস্যা সমাধানের সামর্থ্য, সার্থক উপসংহার নির্মাণ। আপনি এ কাকে দেবেন? সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে, যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে পায় ও সিদ্ধান্ত গ্রহণ করে। বি কাকে দেবেন? সাধারণ সমস্যা সমাধান করতে পারে, তবে জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধাগ্রস্ত। সি কাকে দেবেন? সমস্যার সমাধানে ধীর গতি সম্পন্ন, সিদ্ধান্ত গ্রহণে অস্পষ্টতা ও দ্বিধা থাকে। আর উন্নতির প্রয়োজন বা ডি কাকে দেবেন? সমস্যা বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম, সঠিক সমাধান খুঁজতে আগ্রহ কম, তাকে আপনি ডি দেবেন। এবার আমি গ্রেডেশনটা দিয়ে দিই। এ ভালো স্টুডেন্ট কোয়ালিটিজ রয়েছে তাই এ দিলাম, এখানে বি। এবার আসছি ডিএমএস, ডিসিশন মেকিং স্কিল। তথ্য ও যুক্তি বিশ্লেষণ করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্তের প্রভাব বোঝে, তাকে আপনি এ গ্রেড দিন। বেশিরভাগ সময় সঠিক সিদ্ধান্ত নেয়, তবে কখনো কখনো দ্বিধাগ্রস্ত হয় বা অতিরিক্ত চিন্তা করে, তাকে আপনি বি গ্রেড দেবেন। সি গ্রেড কাকে দেবেন? সিদ্ধান্ত নিতে সময় বেশি নেয়, ঝুঁকি নিতে ভয় পায়, প্রয়োজনে অন্যদের উপর নির্ভরশীল, তাকে আপনি সি দেবেন। এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে অক্ষম, পরিস্থিতি বিশ্লেষণ করতে অসুবিধা হয়, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি, তাকে আপনি ডি দেবেন। এবার গ্রেডেশনটা আমি দিয়ে দিচ্ছি এখানে এ এবং এখানে বি। পরে রয়েছে সিপিএস, ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল, সৃজনশীল উপস্থাপন দক্ষতা। উদ্ভাবনী এবং আকর্ষণীয় উপায়ে তথ্য উপস্থাপন করতে পারে, শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম, তাকে আপনি এ গ্রেড দেবেন। পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারে, মাঝে মাঝে সৃজনশীল ব্যাপারটা কম থাকে, তবে আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করার চেষ্টা করে, তাকে বি গ্রেড দেবেন। উপস্থাপনা সাধারণ মানের, সৃজনশীলতার অভাব রয়েছে, তথ্য স্পষ্টভাবে প্রকাশ করতে অসুবিধা হয়, তাকে সি দেবেন। এবং উপস্থাপনায় আকর্ষণ এবং স্পষ্টতা নেই, শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ, সৃজনশীল উপস্থাপনার অভাব, তাকে আপনি ডি গ্রেড দেবেন। এবার এখানেও আমি তাই করলাম, এখানে এ এবং তারপরে যে রয়েছে তাকে আমি বি গ্রেড দিয়ে দিলাম। এরপরে রয়েছে অ্যাসেস্টিক অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ নান্দনিক বোধগম্যতা। এ গ্রেড কাকে দেবেন? শিল্প, সঙ্গীত, সাহিত্য, প্রকৃতির সৌন্দর্য গভীরভাবে উপলব্ধি করে ও মূল্যায়ন করতে পারে, তাকে এ গ্রেড দেবেন। বি গ্রেড কাকে দেবেন? নান্দনিক বিষয়গুলোর প্রতি আগ্রহী, তবে সবসময় গভীর পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করে না। সি কাকে দেবেন? নান্দনিক দৃষ্টিভঙ্গি সীমিত, মাঝে মাঝে শিল্প ও সৌন্দর্য সম্পর্কে উদাসীনতা দেখায়, তাকে আপনি সি গ্রেড দেবেন। শিল্প, সঙ্গীত বা সৌন্দর্যের প্রতি আগ্রহ কম, নান্দনিক মূল্যায়নের অভাব, তাকে আপনি ডি গ্রেড দিয়ে দেবেন। তাহলে এখানেও যথারীতি আমি দিয়ে দিলাম প্রথমটা এ এবং তারপরেরটা বি দিলাম। এখানে ওভারঅল গ্রেডের ব্যাপারটা চলে আসছে। টিচার টোটাল যে গ্রেডটা দিয়েছেন তার উপরে বেস করে ওভারঅল গ্রেড এর আসবে এ এবং এর আসবে বি। তাহলে আমার গ্রেডেশন প্রক্রিয়া কমপ্লিট। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করে নিলাম। দেখুন, ইয়োর ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি,
আর এন্ট্রি উইল বি অ্যাভেলেবল আফটার 15 মিনিট। দেখুন BCA কমপ্লিট, এবার আপনাকে করতে হবে DPLS, কিন্তু DPLS আপনাকে বছরে একবারই করতে হবে এবং প্রথম যে এভ্যালুয়েশন 1, এভ্যালুয়েশন 2 এবং এভ্যালুয়েশন 3 সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করার পরই কিন্তু আপনার DPLS অপশানটা এনাবেল হবে এবং বছরে একবার আপনি করতে পারবেন। DPLS যখন করার সময় আসবে আমি আমার ভিডিও আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন, কোনো প্রবলেম হবে না। তো মোটামুটি এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি সবটাই বোঝাতে পেরেছি। আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং মার্কস এন্ট্রিগুলো ঠিকঠাক করুন। কোনো রকম প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি সমস্ত কমেন্টের উত্তর ঠিকঠাক সময় দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।